চোখের পলকে যেন দিনগুলো চলে গেল। আজ সন্ধ্যায় সাইমন পায়েলের গায়ে হলুদ। চৌধুরী ভেলা এক্ষুনি রঙিন বাহারি আলোতে ঝকঝক করছে। সারা বাড়িতে ফুলের ছোঁয়া। বাড়িতে অতিথিরা গিজগিজ করছে। পড়শিদের ব্যাপক আনাগোনা। একই পরিবারে দুটো ছেলে মেয়ের বিয়ের ব্যাপার। দুপক্ষের কত নিকটতম মেহমান। যদিও ওরা খুব একটা বড় আয়োজন করেনি, পরশটাও গেল কয়েকটি মাস। এরই মধ্যে বাড়িতে এই শুভক্ষণে বাচ্চা মেয়েটি নেই। কোথাও যেন একটা হাহাকার রয়েই যায়। এরপরও এক মেয়ের জন্য অন্য মেয়ের শুভক্ষণে খামতি রাখতে চায়নি সালাম চৌধুরী। ধুমধাম করে পুরো শহরকে জানিয়ে মেয়ের বিয়ে দিতে চেয়েছেন বাবা। কিন্তু সাইমন পায়েল এতে ঘোর আপত্তি জানায়। অবশেষে ওদের মতামতটাই বহাল রইল। এখন বলা যায় ওদের ঘরোয়া বিয়ে। চৌধুরী বাড়ির ঘরোয়া বিয়ে, তাও তুলকালাম কাণ্ড। দুপক্ষের নিকটতম আত্মীয়রা এসেছে দুদিন আগে থেকেই। আগে আগে এসেছে আনোয়ার সাহেবও। ও এই বিয়ে শুরু থেকেই ওদের সঙ্গেই আছেন সঞ্জিতা খানম সহ তার পুরো পরিবার। ছেলে মেয়েদের বিয়েতে বাড়ির দুই কর্তা বড় ভাগ্নে শেফার জামাইকেও এনেছেন। ওর নাম হাসনাত। ছেলেটা চমৎকার, অমায়িক ব্যবহার, কিন্তু ওর ছোট বোনটা যে হৈমি, কেমন কেমন যেন মেয়েটা। সেও ভাই ভাবির সঙ্গেই এসেছে। মেয়েটা শুরু থেকেই অপছন্দ রাত্রিপিয়ার। গায়ে পড়া মেয়ে, নেতা সাহেবের দিকে সারাক্ষণ কেমন করে তাকায়। সুযোগ পেলেই ফাঁক ফোকর থেকে তাকিয়ে থাকো। এই তো এখন হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে সায়ন চৌধুরীকে টুপ করে কিলে খাবে। মেয়েটার উপসী, রাত্রিপ্রিয়ার চেয়েও নজর কাড়া। শুরু থেকে নানান টালবাহানা করে নিজের রূপ দেখিয়ে যেন সায়ন চৌধুরীর আকর্ষণ চায়। সায়ন চৌধুরীকে কি সেসবে ভোলানো যায়? তার মনোহরণীকে ছাড়া কি তার মনে কাউকে ধরবে? তবু মেয়েটা বৃথা চেষ্টা করে যায়। নানাসের বিয়েতে রাজ্যের ব্যস্ততার সময় পার করছে রাত্রিপ্রিয়া। বাড়ির বড় বউ কিনা, কত দায়িত্ব তার। মাত্রই রান্নাঘর থেকে এসেছিল মেয়েটা। বসার ঘরে আসতেই মাথাটা গরম হয়ে গেল, শরীরটা জ্বরে উঠল। কারণ সায়ন চৌধুরী বসার ঘরে দাঁড়িয়ে কথা বলছে সৈকত, আশিক সহ তার কিছু সাঙ্গপাঙ্গদের সঙ্গে। গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ওদের বোঝাচ্ছে। খানিকটা দূরে সোফায় বসে সেদিকেই এক ধ্যানে তাকিয়ে আছে হৈমি। মেয়েটার এই দৃষ্টিতে মিশে রয়েছে একরাশ মুগ্ধতা, স্নিগ্ধ কিছু অনুভূতি। মেয়ে হয়ে এই দৃষ্টি পড়তে অসুবিধা হলো না রাত্রিপিয়ার। মুহূর্তেই বুকটা মুচুর দিয়ে উঠল। বক্ষস্থল দিয়ে টনটনে ব্যথা বয়ে গেল। চোখের সম্মুখে অন্য একটি মেয়ে তার সবচেয়ে প্রিয় পুরুষটির দিকে তাকিয়ে আছে। আহা ব্যথা! পরক্ষণেই রাত্রিপা ভিতরে রাগ চেপে বসলো। রক্ত টকবক করে উঠল। তার ইচ্ছা করছে এক্ষুনি গিয়ে মেয়েটা চুল টেনে টুনে ছিঁড়ে দিতে। এরপর দেহের সর্বশক্তি দিয়ে গোটা কয়েক থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছা করছে, এই মেয়ে, তুমি ওনার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? তুমি জানো না উনি একান্তই আমার আমার মানুষ, আমার নেতা সাহেব। সে ওনাকে আগাগোড়া দেখার অধিকার শুধু আমার। তুমি কে? কিন্তু পারলো কই? বাড়ির নতুন মেহমান মেয়েটা, তাকে কি আর এইসব বলা যায়? নিজের ইচ্ছেটা ভিতরেই চেপে রাখতে বাধ্য হলো রাত্রিপিয়া। তবু মনটা অশান্তই রয়ে গেল। জগতে কি আর কোনো ছেলে নেই? ওনাকেই কেন অমন করে দেখতে হবে? পরক্ষণে বইয়ের তোপের মুখে পড়ল সায়ন চৌধুরী। হৈমি মেয়েটাকে কিচ্ছুটি বলতে না পারায় যে ব্যাপারটা, ভিতরে চাপা ক্রোধগুলো সব উপচে পড়ছে বেচারা সায়ন চৌধুরীর মাথায়। যদিও তার মধ্যে ওসব বিন্দুমাত্র আগ্রহ নেই। সে মেয়েটাকে লক্ষ্য করেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবু রাত্রিপা ফুসফুস করে উঠল, দুনিয়ায় কি আর কোথাও জায়গা ছিল না? সব রেখে বেটা তুই কেন ওই মেয়েটার সামনে এসে দাঁড়াবি? মতলবটা কি তোর? এতগুলো মানুষের সামনে সিনক্রেট করতে পারলো না রাত্রিপিয়া। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য মেয়ের সঙ্গে প্রিয় পুরুষটির ভাগাভাগি করে দেখার মতন দুঃসাহস করতে পারলো না। সরে গেল রাত্রিপিয়া। ভেতর থাকা একরাশ ভোতা ক্রোধ রাজ্যের মন খারাপই নিয়ে নিজের কক্ষে চলে গেল। আর চোখে সেদিকে একবার তাকালো সায়ন চৌধুরী। কথার মাঝে সেই কখন সে টের পেয়েছে রাত্রিপিয়া এখানে এসেছে, দাঁড়িয়েছে, তাকে দেখছে। হঠাৎ মেয়েটা অমন করে চলে গেল কেন? সায়ন চৌধুরীর ভ্রু উঁচু হয়ে গেল, কপালে গুটি কয়েক ভাঁজও পড়ল। সে তৎক্ষণিক রাত্রিপিয়াকে অনুসরণ করলো। এক ফাঁকে আশিককে বলে গেল, তোরা এখন চলে যা, সবকিছু ঠিকঠাক ভাবে করিস, বাকি কাজ পরে বুঝিয়ে দিব। চারপাশে আনন্দ তুমুল হইচই, ছোট বড় সবাই বেশ উৎফুল্ল। এত আনন্দের মাঝেও রাত্রিপিয়ার মনের গহনে কালো আধার, ডাগর ডাগর চোখ দুটো টলমলে। প্রিয় মানুষটার হারানোর ভয়ে অদ্ভুত কিছু যন্ত্রণা তাকে জাপটে ধরে আছে আষ্টে পৃষ্ঠে। তার বুকটা আনচান আনচান করছে খুব।
সে জানে মানে পৃথিবীর এমন কোনো নারীর জন্ম হয়নি যে সায়ন চৌধুরীকে দেহ কিংবা রূপ দিয়ে মুগ্ধ করবে। লোকটা যে একটু অন্যরকম। তার আগাগোড়া সবটাতেই তার মনোহরিণী রাত্রিপিয়া। তবুও ভয় হয় তার, অদ্ভুতভাবে বুক কাঁপে। তন্মধ্যে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো সায়ন চৌধুরী। বইয়ের টলমল চোখ দেখে মুখের মাঝে ওর উদ্বিগ্নতা বাড়ল। ততস্ত্র রাত্রিপিয়ার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে রাত, তুমি কাঁদছো? রাত্রিপিয়া নিরুত্তর। অভিমানে মুখ ফিরিয়ে নিল মেয়েটা। সায়ন চৌধুরী ধৈর্য হারালো। রাত্রিপিয়া বাহু ঝাঁকিয়ে পুনরায় শুধালো, কি হলো রাত, চুপ কেন তুমি? আমি কিছু জিজ্ঞেস করছি না? হ্যাঁ, কি হয়েছে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমায়? প্লিজ আনসার মি। রাত্রিপিয়া ছ্যাদ করে উঠল। ঝটিকা দিয়ে সায়ন চৌধুরীর হাত সরিয়ে ফেলল। বসা থেকে উঠে দাঁড়ালো। এতক্ষণ তো ঠিকই ওই মেয়েটার আশেপাশে উনি ঘুরঘুর করছিল, এখন আবার আসছে তাকে দরদ দেখাতে। রাত্রিপিয়া ফোঁস করে উঠল, বলল, আসলেন কেন? যান যান, বোনের বিয়েতে কত সুন্দর সুন্দর মেয়ে এসেছে, আপনি বরং সুন্দরী মেয়েদের পেছনে পেছনে ঘুরঘুর করুন। আপনি যে হ্যান্ডসাম, হট অ্যান্ড ড্যাশিং বয়, তা মেয়েদের দেখাতে হবে তো। হঠাৎ মেয়েটির অনর্থক কথাবার্তা শুনে বেককলের ন্যায় দাঁড়িয়ে রইল সায়ন চৌধুরী। বইয়ের কথার গভীরতা বুঝতে তার কয়েক মিনিট সময় রাখলো। বুঝতে পেরেই বাঁকা হাসলো, ভাবলিসীনভাবে রুম ছাড়ল। মানুষটার গা ছাড়া ভাব দেখে বুকের ক্ষতটা গভীর হলো। মনটা হুহু করে কেঁদে উঠল। মুহূর্তেই মেয়েটার চোখের কার্নিশ বেয়ে পড়ল জল। রাগে দুঃখে মেয়েটার বিলুপ্ত চোখে সায়ন চৌধুরী যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি তো পুরনো হয়ে গেছি তো আমি। এখন তো আর আমাকে ভালো লাগে না। আমার মান অভিমানের কোনো দামই নেই, কারো দেখার তো সময়ও নেই। যান যান, হৈমির কাছে যান। মুখে মুখে এই কথা বলেও মন তো ঠিকই পড়ে। রাত্রিপিয়া তৎক্ষণাৎ লুকিয়ে লুকিয়ে সায়ন চৌধুরীর পিছু নিল। কোথায় যায় উনি? আবার সত্যি সত্যি হৈমির কাছে যায়নি তো? দেখতে হবে না? দোতলার সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছিল হৈমি। এমন সময় পিছন থেকে সায়ন চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর, এই মেয়ে দাঁড়াও, শোনো। হৈমি চমকে উঠল, দাঁড়িয়ে গেল। খুশিটা বুকটা ধুধু করছে তার। মানুষটা নিজে থেকেই তাকে ডাকছে। মুহূর্তেই হৈমি গদগদ হেসে শুধালো, জি বলুন সায়ন ভাই, আমি ছাদে যাচ্ছিলাম। আপনার ছাদটা ভীষণ সুন্দর, আমার ওখানে সময় কাটাতে খুব ভালো লাগে। আপনি আমার সঙ্গে যাবেন? মেয়েটা বিস্তারিত বক্তব্য অতিরিক্ত গদগদ দেখে বিরক্তিত কপাল কুঁচকে ফেলল সায়ন চৌধুরী। আগে ভাগে কোনো কথাবার্তা ছাড়াই গম্ভীর কণ্ঠে শুধালো, আপা, আমি বিবাহিত। হৈমির মুখটা কালো হয়ে গেল। এখানে এসেই সায়ন চৌধুরীকে বড্ড চোখে ধরেছে। বলতে গেলে এক দেখাতেই ক্রাশ থেকে আপা ডাক শুনে মনে মনে ভীষণ কষ্ট পেল মেয়েটা। সে কি আপা বলার মতন এতটা মুরব্বী? সবে মাত্র এইচএসসি দিয়েছে। তাছাড়া তার মতন সুন্দরী মেয়ে কেউ আপা ডাকে? কথাটা ভীষণ গায়ে লাগলো হৈমির। সে কিছু বলতে যাচ্ছিল, অমনি তাকে থামিয়ে দিল সায়ন চৌধুরী। শক্ত কণ্ঠে বলল, শুরু থেকে লক্ষ্য করছি তুমি আমার দিকে অন্যরকম ভাবে তাকাও। Am I right? হৈমি ধরা পড়া চোরের মতন আমতা করে বলতে চাইলো কিছু। সায়ন ভাই, আমার আসলে আপনাকে তাকে থামিয়ে দিল সায়ন চৌধুরী। অকপটে বলল, শোনো মেয়ে, আমি বিবাহিত। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ। আমি তোমায় ওয়ার্নিং করছি, আমার দিকে নেক্সট টাইম এভাবে তাকাবে না। আমি চাই না কোনো পরনারী আমার দিকে ওই দৃষ্টিতে তাকাক। রীতিমতো তুমি আমার বউয়ের হক নষ্ট করছো, কাজ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সম্পূর্ণ অধিকার শুধু আমার অর্ধাঙ্গিনীর। আসলে আমি চুপ করো মেয়ে, তোমার বেহায়াপনার জন্য এই খুশির দিনেও আমার ফুলের চোখ টলমল। সায়ন চৌধুরী তার ব্যক্তিগত ফুলকে বুক পকেটে ভীষণ যত্নে পোষে। তার একটা মাত্র ফুল, তাকে কাঁদিয়ে তুমি বড্ড অন্যায় করেছ। তবু তুমি আমাদের অতিথি বলে আমি ভদ্রভাবে কথা বলছি তোমার সাথে। বিয়েতে এসেছো, 2-4 দিন থাকবে, ভালো হয়ে থেকো। নেক্সট টাইম এমন ভুল যেন আর না হয়, মনে থাকবে? হৈমি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল, কিচ্ছুটি বলল না। এর মধ্যে সায়ন চৌধুরী আঙুল উঁচু করে দরজার আড়ালে লুকিয়ে থাকা রাত্রিপিয়াকে দেখিয়ে বলল, ওটা আমার রাত্রি ফুল। আমি একটা মাত্র রাত্রি ফুলে আসক্ত। সে ছাড়া জগতের কোনো ফুলের প্রতি আমার ইন্টারেস্ট কাজ করে না। রাত্রিপিয়া আচমকা সায়ন চৌধুরীর ইশারা পেয়ে চমকালো।
মানুষটা তার দিকে এতক্ষণ একবারও তাকায়নি, যে যে এখানে লুকিয়ে আছে তাও দেখেনি। তবু বুঝলো কি করে এখানে এসে দাঁড়িয়ে? এইভাবে চুপিসারে লুকিয়ে থাকার পরও ধরা পড়াতে ভীষণ লজ্জা পেল মেয়েটা, সেই সঙ্গে মনটাও ফুরফুরে হয়ে উঠল। সায়ন চৌধুরীর ভালোবাসার গভীরতার কাছে তার এতক্ষণের মন খারাপই হাওয়ায় মিয়ে গেল। সে এতক্ষণ চুপিসারে সবটাই দেখেছে। ডাইনোসর ডাইনিটাকে এতগুলো কথা শুনিয়েছে নেতা সাহেব, এতেই তার আনন্দ। লজ্জা থাকলে ওই মেয়ে আর পরের জামাইয়ের দিকে নজর দিবে না। রাত্রিপ্রিয়া হাসি হাসি মুখে দ্রুত ওখান থেকে লুকিয়ে পড়ল। সায়ন চৌধুরীও যাচ্ছিল, হঠাৎ করে ঠাস ঠাস শব্দ হলো। হাসনাত বোনকে থাপ্পড় মেরে দিয়েছে। সায়ন চৌধুরীর কথা সেও শুনেছে। তার বোন এতটা নির্লজ্জ! ছিছি করে উঠল সে। তার নাকটাই কাটা গেল আজ। বোনকে খুব ধমকালো সে। ভাইয়ের থেকে মার খেয়ে ধমক খেয়ে লজ্জায় অপমানে কেঁদে ফেললো হৈমি। তবু তার প্রতি এতটুকু মায়া দেখালো না সায়ন চৌধুরী। একটি বার আটকালো না হাসনাতকে, ধমকাতে মানাও করলো না, বরং সায়ন চৌধুরী বুকে হাত বেঁধে দাঁড়িয়ে দেখছে। ভাই হৈমিকে মারলো, তার লোকটার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ কিংবা সহানুভূতি নেই। তার ভাবটা এমন যেন এই মারটা হৈমির জন্য পারফেক্ট ছিল। এতে হৈমির দুঃখটা আরো গাঢ় হলো। পাষাণ লোক, সে এবার শব্দ করেই ফুপিয়ে উঠল। তাও তাকে পাত্তা দিল না কেউ। তৎক্ষণাৎ হাসনাত লজ্জিত মুখে সায়ন চৌধুরীকে বলল, আমি ভীষণ লজ্জিত সায়ন ভাই, আমার বোনটা যে এমন একটা কাজ করবে আমি ভাবতেই পারি। সায়ন চৌধুরী কিচ্ছুটি বলল না। ওখান থেকে হেলে দুলে নিজের রুমে চলে গেল। আগা পিছে কোথাও না তাকিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে শাওয়ার নিতে। সায়ন চৌধুরীর জন্য বসে বসে অপেক্ষা করছিল রাত্রিপ্রিয়া। লোকটা এলেই তাকে একটা সরি বলে দেবে। এরই মধ্যে ওয়াশরুম থেকে সায়ন চৌধুরী গম্ভীর কণ্ঠস্বর, রাত আছো? আমার টাওয়ালটা আনতে ভুলে গেছি, তুমি একটু টাওয়ালটা দিবা? বলেই ওয়াশরুমের দরজা ফাঁক করে হাত বাড়িয়ে দিল সায়ন চৌধুরী। রাত্রিপ্রিয়া হাসি হাসি মুখে খাটের কোনায় ভাঁজ করা তাওয়ালটা নিয়ে গেল। সায়ন চৌধুরীর দিকে তাওয়াল এগিয়ে দিয়ে বলল, এই ধরুন। সায়ন চৌধুরী ততস্ত্র তাওয়াল শুদ্ধ রাত্রিপ্রিয়ার হাতখানা ধরে ফেলল। আচমকা ওয়াশরুমের দরজা উন্মুক্ত হয়ে গেল। রাত্রিপ্রিয়া কিছু বোঝার আগেই তাকে হ্যাচকা টানে কাছে টেনে নিয়েও ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলো সায়ন চৌধুরী। সঙ্গে সঙ্গে পুনরায় দরজা বন্ধ হয়ে গেল। সায়ন চৌধুরী আবেশে কাছে টেনে নিল প্রিয়তমাকে। দাঁড়ালো ঝর্ণার মাঝখানে। আচমকে ঝর্ণা ছেড়ে দিল সায়ন চৌধুরী। মুহূর্তেই ভেজে লিপটে গেল ওরা। পানির স্পর্শ পেতেই চেঁচিয়ে উঠল রাত্রিপ্রিয়া, আরে কি করছেন, কি করছেন? ভিজে যাচ্ছি তো আমি। তন্মধ্যে সায়ন চৌধুরীর একটি হাত আলতোভাবে রাত্রিপ্রিয়ার সরু কোমরের চারপাশে বেঁধে ধরল। অন্য হাত দিয়ে মেয়েটার মুখে আঙুল ঠেকিয়ে শুধালো, চুপ। রাত্রিপ্রিয়া শুনল না সেসব, বরং নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন ছাড়ুন আমায়, আমি এখন মোটেও গোসল করবো না। আমার রান্নাঘরে এখনো কত কাজ, সবে মাত্র 11টা বাজে। সায়ন চৌধুরী ছাড়ল না তাকে, বরং আর একটু কাছে টেনে নিল, জাপটে ধরল, বলল, সব কাজ তুমি করলে ওরা কি করবে? আমি এতগুলো কাজের লোক রেখেছি কি বউকে দিয়ে সারাক্ষণ কাজ করানোর জন্য? বউ তো শুধু। এতটুকু বলে ঠোঁট কামড়িয়ে হাসলো সায়ন। রাত্রিপ্রিয়া অকপট জানতে চাইল, বউ তো শুধু কি? সায়ন চৌধুরী ঝড়ের বেগে রাত্রিপ্রিয়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দুষ্টু হেসে জবাব দিল, চুমু খাওয়ার জন্য। রাত্রিপ্রিয়া মুহূর্তেই চোখ গরম করে তাকালো। সায়ন চৌধুরী এতে অল্প স্বল্প হাসলো। প্রিয়তমার ভেজা শরীরের ভাঁজে উন্মুক্ত কোমর গভীরভাবে স্পর্শ এঁকে দিয়ে পুনরায় ফিসফিসিয়ে শুধালো, বউ রোমান্স করার জন্য। আচমকা প্রিয় মানুষটির হাতের স্পর্শ মেয়েটার দেহ মন কেমন কেঁপে কেঁপে উঠল। হৃৎপিণ্ডের গতি বাড়ল। অদ্ভুতভাবে মুচড়ে যাচ্ছে মেয়েটা। বইয়ের লাজুক লাজুক চোখ, নড়বড়ে মুখ দেখেও আজও ভিতরটা নড়বড়ে হয়ে উঠল সায়ন চৌধুরী। সে ততস্ত্র ঘুরে এসে রাত্রিপ্রিয়ার পিছনে দাঁড়ালো। ওর খোলা চুলে আর ঘাড়ে নাক ঘষতে ঘষতে পিছন থেকে জড়িয়ে ধরল। এরপর ঘোর লাগা কণ্ঠে শুধালো, প্লিজ। নিমেষে রাত্রিপ্রিয়া এতক্ষণে মুচড়ে যাওয়া বন্ধ হয়ে গেল। সায়ন চৌধুরীর স্পর্শটা ক্রমেই গভীর হতে শুরু করেছে। আকস্মিক লোকটার অ্যাহংকার যে রাত্রির মনে নানান অনুভূতি খেলা করছে। সায়নের চোখে এক ধরনের রহস্য, যেন সে আর কিছু বলতে চায়, কিন্তু কথা বেরোচ্ছে না। স্বচ্ছ জলখানার মাঝে দাঁড়িয়ে প্রিয় পুরুষের গভীর ছোঁয়াতে মেয়েটির দেহ হলো হিমশীতল।
অপরদিকে প্রিয়তমার এতটা কাছাকাছি আসতেই সায়ন চৌধুরীর বক্ষস্থল হলো টালমাটাল। ছেলেটা নিমেষেই তার মনোহরণীতে হারিয়ে গেল কোনো এক অনুভূতির রাজ্যে। সায়ন চৌধুরী যখন টালমাটাল, আচমকা তাকে ঝটিকা দিয়ে ছাড়িয়ে দিল রাত্রিপিয়া। চঞ্চল পায়ে দ্রুত দরজার কাছাকাছি ছুটতে গেল মেয়েটা, উদ্দেশ্য লোকটার থেকে পালিয়ে যাওয়া। তোর মধ্যে কিভাবে যেন সাবানের ডিসপেন্সার থেকে সাবানটা এসে সামনে পড়লো। আচমকা পা পিছলে সে পড়লই নেতা সাহেবের বুকে ঠিক মাঝ বরাবর। সায়ন চৌধুরী ততস্থ ধরে ফেললো তাকে, অল্প স্বল্প হেসে বলল, মনোহরণী, তুমি পালিয়ে যাওয়ার কেবল বৃথা চেষ্টা করো। প্রকৃতিও চায় তুমি আমার বুকের মধ্যে থাকো। নিজের কাজের জন্য রাত্রিপিয়া খানিকটা লজ্জা পেল, আমতা আমতা করে বলল, সরি নে। সায়ন চৌধুরী তাকে মাঝপথে থামিয়ে দিল, কপালে ঠোঁটের পরশ দিয়ে বলল, ভালোবাসি মনোহরণী। কথা বলতে বলতে সায়ন হাতটি আলতোভাবে রাত্রির কাঁধে রাখলো, যেন সে তার প্রতি তার সমস্ত আবেগ জানিয়ে দিতে চায়। রাত্রিপিয়া আবেশে এতক্ষণ পর জড়িয়ে ধরল সায়ন চৌধুরীকে। অদ্ভুত অনুভূতির মাঝে খেল হারিয়ে খামচে ধরল সায়ন চৌধুরীর খোলা পিঠ। সায়ন চৌধুরী মুহূর্তেই চোখ বন্ধ করে ফেলল, হৃদয়ের গভীর থেকে অনুভব করছে তার প্রিয়তমাকে। মুহূর্তে ওদের দুজনের মধ্যে কিছু অব্যক্ত অনুভূতি আর এক ধরনের রোমাঞ্চকর ভালোবাসা ভিড় করলো, যা দুই হৃদয়কে এক সূত্রে বাঁধছে। এভাবে কেটে গেল অনেকক্ষণ। ধীরে ধীরে রাত্রিপিয়ার বাঁধন শক্ত হলো আরো। বাতাসে টান টান উত্তেজনা, রাত্রিপিয়ার হৃদস্পন্দন বেড়ে গেল। জলের ছিটের মতন সেই মুহূর্তটি তাদেরকে আরো ঘনিষ্ঠ করে দিল। বরং রাত্রি জানালো এই মুহূর্তে তারা দুজনেই এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করছে। রাত রাত কোথা থেকে যেন শেফা সেতু অনবরত রাত্রিপিয়াকে ডাকতে ডাকতে ব্যস্ত পায়ে ওদের রুমে ঢুকলো। রুমের দরজা খোলাই আছে, কিন্তু রুমের কোথাও কেউ নেই। শেফা আরো কিছুক্ষণ ডাকাডাকি করে কারোর শব্দ পেল না। দরকারি কথা ছিল রাত্রিপিয়ার সঙ্গে। অনেকক্ষণ হলো মেয়েটাকে খুঁজছে সে, মেয়েটা কোথায় গেল। সে তো বিরক্ত নিয়ে রাত্রিপিয়ার বিছানায় বসলো। শেফা বোনার পাশাপাশি বসতে গিয়ে হঠাৎ করে থমকে দাঁড়ালো। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। এই শব্দে তার কি যে হলো সে লজ্জা পেয়ে গেল। হঠাৎ বোনকে লজ্জা পেতে দেখে সে তো জানতে চাইলো, কি হয়েছে আপু? শেফা দ্রুত বোনের হাত টেনে বিছানা থেকে নামতে নামতে চাপা কণ্ঠে শুধালো, চল চল। আরে বাবা, কি হয়েছে? হঠাৎ এইভাবে টানাটানি করছো কেন? বের হ আগে, পরে বলছি। বের হব কেন? এইখানে কি সমস্যা? সিতু নাচার বান্দা, সে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। এতে শেফা বিরক্ত হলো কিছুটা। পরপর দুষ্ট হেসে বোনকে ওয়াশরুমে ইশারা করলো, বলল, আমরা ভুল সময় এন্ট্রি নিয়েছি বোন, চল পালাই। বলেই বোনের হাত ধরে ততস্ত্র বের হয়ে গেল শেফা। সেতুর সবটা বুঝতে কিয়ৎক্ষণ লাগলো। পরপর বুঝতে পেরে সে তার সব কটা দাঁত বের করে হাসলো। বোনকে খোঁচা দিয়ে বলল, হাউ রোমান্টিক। ওর কথাই হেসে ফেললো শেফা। হাসতে হাসতে বলল, সায়ান ভাই তো একটু বেশি রোমান্টিক, উনি সবার থেকে আলাদা, ভেরি স্পেশাল। সে তো বাঁকা হাসলো। রাত্রিপিয়াকে খোঁচা দেওয়ার একটা কারণ সে পেয়েছে। এখন কথায় কথায় মজা নেওয়া যাবে, এটা ভেবেই তার আনন্দ লাগছে। ওদের দুই বোনের বেশিক্ষণ আর কানাকানি করার সুযোগ হলো না। এর মধ্যে তাদের ডাকলো সঞ্জিতা খানম ও দুই মামি। সন্ধ্যা 7টা। চৌধুরী ভিলা রঙিন আলোতে ঝকঝক করছে। সাউন্ড সিস্টেমে মনোমুগ্ধকর মিউজিক বাজছে। সাইমন ও পায়েলের হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ওদের জন্য বাড়ির ছাদে হলুদের স্টেজের ব্যবস্থা করেছে সায়ন চৌধুরী। ছাদটা খুব সুন্দর করে সাজিয়েছে আজ। অতিথিরা সবাই ইতিমধ্যে এসে গেছেন। হলুদের সাজে পায়েলকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। মেয়েটাকে কি যে সুন্দর লাগছে। পরনে হলুদ জামদানি শাড়ি, শরীরে হলুদ গহনা, মুখে হালকা মেকআপ, দুহাত ভর্তি রঙিন মেহেন্দি, মুখে স্নিগ্ধ হাসি। তাকে ঘিরে রেখেছেন বোনেরা। বোনের সঙ্গে সঙ্গে তারাও আজ নিজেকে ইচ্ছে মতন ডাঙিয়েছে। সবার অঙ্গে হলুদের ছোঁয়া, মুখে হাসি। এখানে সাইমন চৌধুরীর কোনো চান্স নেই আজ। সাইমন নিরুপায় হয়ে দরজার পাশে ঘুরঘুর করছে। হলুদ সাজে প্রেয়সীকে কেমন লাগছে তাকে এক নজর দেখার জন্য মনটা আনচান করছে।
এর মধ্যে কোথা থেকে যেন তানহা এসে ভাইকে দেখে ফেলল। সাইমনকে দেখে সে ভ্রু উঁচিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি চোরের মতো এখানে দাঁড়িয়ে কুজুর কুজুর করছো কেন? সাইমন মাথা চুলকাতে লাগলো। হলুদের অনুষ্ঠানের আগে তাকে পায়েলের আশেপাশে আসাও নিষেধ, ছোট বোনেরা কড়াভাবে বলে দিয়েছে। এখন যদি তারা দেখে ফেলে সর্বনাশ ঘটে যাবে। একটু লুকিয়ে আসতে গিয়েও বেচারা ফেসে গেল। সাইমন উপায়ন্তর না পেয়ে বোনকে অসহায় কণ্ঠে শুধালো, মুখটা বন্ধ রাখ, 500 টাকা দিব। আমাকে কি তোমার ফকিন্নি মনে হয়? 500 টাকা তুমি আমাকে ঘুষ দিতে চাইছো ভাইয়া? আমি কি ঘুষ খাই? তবে 5,000 দিলে ভেবে দেখবো। তানা মুখ বাঁকিয়ে বলল। সাইমন আশ্চর্য বাক্যহারা। এইটা কি তার বোন নাকি কোনে পক্ষের কোনো ডাকাত রানী? তন্মধ্যেই তানা আবারও ভাইকে তাড়া দিয়ে বলল, ভাই তুমি কি টাকা দিবে নাকি আমি বড় আপুদের ডাকবো? তুমি টাকা দিলে এক্ষুনি দাও, না দিলে নাই। আমার আবার এত লোভ নাই, তবে আমার 5,000ই চাই কিন্তু। সাইমন হতাশ গলায় বলল, কি 5,000? ইয়েস। একটু কম হবে না বোন? ওকে ওকে ঠিক আছে, তোমার টাকা তোমার পকেটেই থাকুক ভাইয়া, আমি বরং ওদের ডাকছি। না না, দিচ্ছি। বলে ভীষণ আপত্তি নিয়ে পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করলো সাইমন। 1000 টাকা চকচকে নতুন নোটগুলো দেখে তানার চোখও চকচক করে উঠল। সে ছো মেরে ভাইয়ের থেকে টাকা হাতিয়ে নিতে চাইলো, কিন্তু দিল না সাইমন। টাকাগুলো বোনের চোখের সামনে ধরে খানিকক্ষণ ঘোরালো, এরপর পাকা হেসে বলল, এতগুলো টাকা তো আর তোকে এমনি এমনি দিব না, কাজ তো হালাল ভাব করে নিতে হবে। কি কাজ? টানা আগ্রহ নিয়ে জানতে চাইলো। সাইমন অকপটে জবাব দিল, ভেতরে গিয়ে চুপি চুপি তোর ফোন থেকে আমার ভিডিও কল দিবি, এরপর তোর ভাবিকে দেখাবি, তবেই টাকা পাবি। তানা রাজি হয়ে গেল। হাসি হাসি মুখে পায়েলের রুমে প্রবেশ করলো। হলুদ সাজে পায়েলকে দেখে সে নাটকীয় ভঙ্গিতে বুকে আচমকা হাত চেপে ধরল। উচ্চস্বরে বিমোহিত কণ্ঠে শুধালো, ভাবি হলুদ সাজে কত কিউট লাগছে তোমায়, মনে হচ্ছে আস্ত একটা হলুদ পরি। আহা, আমার ভাই জিতেছে। তানার মুখ থেকে এই প্রথমবার ভাবি ডাক শুনে কেমন কেমন লাগছে যেন পায়েলের। লজ্জার একরাশ অস্বস্তি নিয়ে তানাকে মৃদু শাসিয়ে বলল, একদম মার খাবি তান, আমায় কখনো ভাবি টাবি বলে ডাকবি না। তানা এতে ঘোর আপত্তি জানালো, বলল, ওমা, কেন ডাকবো না? তুমি তো আমার ভাবি হতে যাচ্ছ, একমাত্র ভাবি। আমি 100 বার তোমার ভাবি ডাকবো, 1000 বার ডাকবো, এ অধিকার আমার আছে। ওরা কথা বলার ধরন দেখে হেসে ফেলল সবাই। হাসলো পায়েলও। এর মধ্যে তানা আবদার জুড়ে বসলো, কি দারুণ লাগছে তোমায় ভাবি, তোমার সঙ্গে আমি একটা সেলফি নেই। আয়। পায়েল হাত বাড়িয়ে কাছে ডেকে বলল। তানা চটজলদি পায়েলের গা ঘেঁষে বসলো। ফোনটা পায়েলের মুখের সামনে ধরলো। পায়েল ক্যামেরার দিকে তাকাতেই চমকে উঠল। ফোনের স্ক্রিনে সুদর্শন এক পুরুষের হাস্যোজ্জ্বল মুখ। মুহূর্তেই পায়েল বিড়বিড় করে বলল, সাইমন ভাই। সাইমন ভাই অপলক নয়নে ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো জলজল করছে মানুষটার, মুখে স্নিগ্ধ হাসি। পায়েল মুগ্ধ চোখে সেদিকে তাকালো। হলুদ পাঞ্জাবিতে মানুষটাকে কি সুন্দর লাগছে। পায়েলের বক্ষ স্পন্দন বাড়ল। পরক্ষণেই লজ্জায় চোখ ঘুরিয়ে নিল, মাথা নিচু করে ফেলল। তারা মিটমিট হেসে তার দিকেই তাকিয়ে ফোন ধরে রাখল। এর মধ্যে রুমের ভিতর প্রবেশ করলো তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী, সানজিদা খানম সহ একদল মহিলা। ওরা তারা দিয়ে মেয়েদের উদ্দেশ্যে শুধালো, পায়েলকে নিয়ে এসো তোমরা, ওখানে সবাই অপেক্ষা করছেন। এর মাঝে ফরন দিল সাইমন চৌধুরীর নানি বরুণবালা। উনি ভীষণ অবাক হয়ে বলল, বিয়ার কন্যা যুবতী সেরেগুলা কেন নিয়ে আইব? বিয়ার কন্যা গোসলে নিতে হয় কোলে কইরা, এইটা তোমরা জানো না? এসব কুসংস্কার আম্মা, এসব শহরে কেউ মানে টানে? পায়েলকে বরং ওরাই নিয়ে আসো। অমাত করে মাকে বলল রোকসানা চৌধুরী। বরুণবালা অমনি খ্যাক করে উঠল। মেয়েকে মৃদু ধমকিয়ে বলল, তোরে কইছে কুসংস্কার, তুই আমার থেকে বেশি জানোস? এইটা বিয়ার নিয়ম।
এতগুলো মানুষের সামনে বুড়ো বয়সে মায়ের ধমক খেয়ে চুপসে গেল রক্সনা চৌধুরী। আমতা আমতা করে আরো কিচ্ছুটি বলতে যাবে অমনি তাকে থামিয়ে দিল সঞ্জিতা খানম। থাক না ছোট ভাবি, বুড়ো মানুষ চাচ্ছে যখন ওটাই হোক। রক্সনা চৌধুরী আর আপত্তি করলো না। তার মা গ্রামের বয়স্ক মহিলা, ওনার অদ্ভুত নিয়ম নীতি রয়েছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে পুনরায় উনি ধমক খাওয়ার মতন ভুল করলো না। এরই মধ্যে তানিয়া চৌধুরী জানতে চাইলো, কিন্তু কোলে চড়িয়ে উপরে নিবে কে পায়েলকে? সায়ানকে ডাকবো? এতেও অমত করলো বরুণবালা। বুড়ো বুড়ো মেয়েগুলোর মূর্খতা দেখে বৃদ্ধা মহিলার পুরোপুরি হতাশ হলেন। এরা তো দেখি কিচ্ছুটিই জানে না, নিয়ম নীতির একটা ব্যাপার আছে না। উনি বিরক্ত নিয়ে শেষমেশ বলল, সায়ান নেব কেন? কন্যার বড় দুলামিয়া আছে না, হেরে ডাকো। বড় ভাইগো বিয়ার দিন বুইনদের শুতে হয় না, শুইলে সুখ দুঃখ গাঢ় হয়। অবশেষে তার কথা মতন হাসনাতকে ডাকা হলো এখানে। উনি কোলে চড়িয়ে পায়েলকে উপরে নিয়ে যাবে ঠিক হলো। এরই মধ্যে কোথা থেকে যেন সাইমন চৌধুরী উড়ে আসলো। হাসনাত পায়েলকে পাজা কোলে নিতে যাবে অমনি চেঁচে উঠল সাইমন, ওই ভাই না, প্লিজ প্লিজ না। হঠাৎ সাইমনের এহেন আচরণে থতমত খেয়ে গেল সকলের। হাসনাত দাঁড়িয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে জানতে চাইল, কি হয়েছে সাইমন, কি হয়েছে? সাইমন সেই সবের জবাব দিল। চট জলদি হাসনাতের সামনে থেকে পায়েলকে এক প্রকার নিজের দিকে ছিনিয়ে নিল। বলল, ছোবে না, ছোবে না, ছোবে না, তুমি আমার বউকে ছোবে না। হাসনাত হেসে ফেলল, সরে গেল কিছুটা। সাইমনকে নীরবে আশ্বাস দিল, ঠিক আছে। ছেলেটার টালবাহানা দেখে ছ্যাত করে উঠল নানিজান। উনি মুখ কুচকে বলল, তোর বউরে দুলামিয়া শুইয়া দিলে কি রং উঠা যাইব? উনি না শুইলে সেরিটার হুপ্পে কোলে কইরা নিব কেডাই? আমি থাকতে আমার বউকে অন্য বেটার ছুইবে? সাইমন চৌধুরীর ভাবলেশীন জবাব। ওরা কেউ কিচ্ছুটি বুঝে ওঠার আগে আচমকা পায়েলকে পাজা কোলে তুলে ফেলল সাইমন। মা, চাচি, ফুপি সহ এতগুলো মানুষের সামনে সাইমন ভাই তাকে এইভাবে কোলে তুলে নিল। সবাই কেমন করে তাকিয়ে আছে, কি ভাবছে ওরা? ছি ছি, নির্লজ্জ লোক। মুহূর্তেই লজ্জায় নুয়ে পড়ল পায়েল। চট জলদি চোখ বন্ধ করে ফেললো মেয়েটা। কিন্তু সাইমন ভাইয়ের মধ্যে লজ্জার ছিটে ফোটাটিও নেই, বরং মানুষটার মুখটা হাসি হাসি। পায়েলের গা জ্বলে গেল। শুধু একবার বিয়েটা হোক, তারপর বুঝবে পায়েল কি জিনিস। সঞ্জিতা খানম, তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী মুচকি মুচকি হেসে ততস্ত্র ওখান থেকে সরে গেল। ওরা যেতেই বরুণবালা লজ্জায় আঁচলে মুখ চেপে ফেলল। এইরকম নির্লজ্জ জামাই সে ইহকালেও দেখেনি। এই বংশটাই আস্ত একটা নির্লজ্জের বংশ। বুইরাটা কেন যে এই বংশের কাছে মাইয়াটার বিয়া দিল, না জানি মাইয়াটার কত কি সহ্য করতে হয়। আহারে, বুইরাটা আজ বাচ্চা থাকলে আজ এক দফা ঝগড়া বরুণবালা করতো। আফসোস লোকটা বাচ্চা নাই। মনে মনে ভীষণ হতাশ করলো বুড়ি। পরপর নাতির দিকে তাকিয়ে কটমট করে উঠল, ওরে, তোর কি লাশ লজ্জা কিছু নাই? নাদান সারা, এক্ষুনি তুই মায়াডারে নিচে নামা। তুই নতুন দুলামিয়া, তুই থাকবি নাকে রুমাল সাইপা বইসা। হেনা কইরা তুই কেন তেওলাসুরার মতো ফুসফুস কইরা উড়োস? বুঝা আমারে, খবিসের বংশধর। নানিজানের কথা মোটেও গায়ে মাখল না সাইমন চৌধুরী। বরুণবালাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে সামনের দিকে পা বাড়ালো। নানিজান পুরোপুরি হতাশ হলেন। পিছনের সবাই ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। পরিস্থিতি সামলে দিতে রাত্রিপ্রিয়া আগে আগে হাসনাতের উদ্দেশ্যে শুধালো, আপনি কিছু মনে করবেন না ভাইয়া, সাইমন ভাই একটু অন্যরকম, উনি এমনই। হাসনাত মাছি তাড়ানোর মতন করে হাত নাড়িয়ে বলল, আরে দূর, এখানে মনে করার কি আছে? যার বউ সে নিয়েছে, তাতে আমার কি আসে যায়? বলেই হাসতে হাসতে নয়ন ভাইকে নিয়ে রুম ছাড়লেন হাসনাত। এখানে এসে নয়ন খানের সঙ্গে তার খুব ভাব হয়েছে। ওরা দুজন গল্প সল্প করতে করতে সাইমন পায়েলের কিছু নিল। ওরা যেতেই রাত্রিপ্রিয়া, শেফাত, সেতু, তানা সবাইকে তাড়া দিয়ে বলল, চলো চলো, আমরাও যাই। পরক্ষণে সবাই উচ্ছ্বাস নিয়ে ওদের পিছু নিল। কেবল নানিজান গেল না। উনি বিরক্ত আর অস্বস্তি নিয়ে ওখানেই বসে পড়ল। সন্ধ্যার এই প্রহরে ছাদের পরিবেশ আজ অন্যরকম, নজর কাড়া।
পুরো ছাদ জুড়ে রঙিন আলো জ্বলছে, আর স্টেজে বড় বড় অক্ষরে লেখা আজ সাইমন ও পায়েলের হলুদ সন্ধ্যা। সেই সঙ্গে সাউন্ড সিস্টেম গায়ে হলুদের গান বাজছে। লীলাবালি হওয়ার যুবতী সুমভর যুবতী সৈম কি দিয়া সাজামো তোরে। গানের তালে তালে একদল হলুদ শাড়ি পরিহিত যুবতীর নৃত্য করছে। উপস্থিত অতিথিরা সেই নৃত্য উপভোগ করছেন, কেউ বা খাবার দাবার খাচ্ছেন। এর মধ্যক্ষণে সাইমন চকচকে রঙিন আলোর মধ্যে দিয়ে পায়েলকে পাজা কোলে করে এক পা দুপা করে এগোচ্ছে তাদের স্বপ্নের রাজ্যে। তাদেরকে আনন্দের সঙ্গে বরণ করছে একদল চারপাশ থেকে। রাত্রিপ্রিয়ার নেতৃত্বে একদল মেয়েরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের পথে আনন্দের আবহাওয়া তৈরি করছে। ক্যামেরাম্যান চঞ্চলতা নিয়ে সামনের থেকে ওদের ভিডিও ধারণ করছে, যেন এই মুহূর্তেই জাদুকে বন্দি করতে চায়। পায়েলের চোখ এখন বন্ধ এবং সে শক্ত করে সাইমনের গলা জড়িয়ে ধরে আছে। সাইমনের দৃষ্টি গভীর, সে অপলক তাকিয়ে আছে তার স্বপ্নের রানীর মুখ পানে। আশেপাশে হই হুল্লারের মাঝে পায়েলের এই নিস্তব্ধতা যেন এক অন্য জগতের কাহিনী বলে। মেয়েটা নীরবে উপভোগ করছে সব। এত উল্লাসের মাঝেও তার মনে একটি অদ্ভুত অনুভূতি কাজ করছে, ভালোবাসা ও নিরাপত্তা মিশ্রণ। আলোর ঝলমলে পরিবেশে তারা দুজন একত্রিত, যেন পৃথিবীর সব কিছু হারিয়ে গেছে। এই বিশেষ মুহূর্তে জাদু তাদের হৃদয়ের স্পন্দন জাগিয়ে তোলে। আর সাইমন স্থির করে নিয়েছে পায়েলের চোখ খুলে দেওয়ার আগে সে কখন পিছে তাকাবে না। অনেকক্ষণ ধরে প্রেসের নেশাতুর চোখ মায়াবী মুখের দিকে তাকিয়ে থেকে যেন সুখের রাজ্যে পৌঁছে গেছে সাইমন চৌধুরী। হঠাৎ করে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে উঠল সে,